দ্রবণের পিএইচ নির্ণয় অনেক বিস্তারিত একটা কন্টেন্ট। আমি এটা মাথায় রেখে ভিডিও করছি, যারা অল্প পড়ে বা শুধুমাত্র চুম্বক অংশগুলো পড়ে একটা সিকিউ কোশ্চেন সলভ করতে চাও, তারা যেন শুধুমাত্র এই ভিডিওটা দেখেই ফাইনাল পরীক্ষায় একটা সিকিউ প্রশ্ন সলভ করতে পারে। তো আগে বলি পিএইচ জিনিসটা আসলে কেমন দেখতে। এটা কিন্তু মোটেই পি এর পাওয়ার হাইড্রোজেন নয়, এটা হচ্ছে হাইড্রোজেন আগে লিখতে হয়, তার নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে বাম পাশে পি লিখতে হয়, যেটা কিনা মেন করে পাওয়ার অফ হাইড্রোজেন। পাওয়ার অফ হাইড্রোজেনকে পিএইচ বলা হয়। পিএইচ মানে আসলে কি? পিএইচ মানে হচ্ছে কোনো একটা দ্রবণে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আছে তার সামনে মাইনাস লগারিদম নিলে যে মানটা পাওয়া যায় তাকে বলা হয় ওই দ্রবণের পিএইচ। মনে করো কোনো একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 1.2 গুণন 10⁻⁻²। এটা হচ্ছে কোনো একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এটা পিএইচ বের করতে গেলে পিএইচ মাইনাস লগ এই যে এইচ প্লাসের ঘনমাত্রা অর্থাৎ 1.2 গুণন 10⁻², এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে ওই দ্রবণের পিএইচ। তাহলে পিএইচ কি জিনিস সেটা বললাম, কিভাবে বের করে সেটাও বললাম। পিএইচ এই টার্মটার সাথে আমাদের আরো একটা টার্মকে পরিচয় করিয়ে দিতে হবে, যার নাম হচ্ছে পিওএইচ, অর্থাৎ ওএইচ আয়নের যে ঘনমাত্রা, কোন দ্রবণে হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা আছে তার সামনে মাইনাস লগারিদম নিলে যে মানটা পাওয়া যায় তাকে বলা হয় ওই দ্রবণের পিওএইচ। কোনো একটা দ্রবণের যেমন পিএইচ থাকে, তো সেই দ্রবণের আবার পিওএইচ ও থাকে। দ্রবণটা যদি বিশুদ্ধ দ্রবণ হয় সেইখানে আমরা পিএইচ is equal to POH is equal to 7 বলি, অর্থাৎ PH এবং POH এই দুটাকে যোগ করলে 14 হয়। এটা বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা এই ব্যাখ্যাতে যাচ্ছি না কিভাবে PH এবং POH মিলে 14 হয়। আপাতত এটা জানি যে দ্রবণ যদি বিশুদ্ধ দ্রবণ হয়, বিশুদ্ধ দ্রবণের PH এর মান হয় 7, POH এর মান হয় 7। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে টেম্পারেচার হচ্ছে তখন 25°C। 25°C তাপমাত্রা, কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ দ্রবণের পিএইচ এর মানও 7, পিওএইচ এর মানও 7 এবং এই দুইটাকে যোগ করলে 14 পাওয়া যায়। তার মানে কোন দ্রবণের পিএইচ বের করার পর আমরা যদি 14 থেকে বাদ দেই তাহলে পিওএইচ পাবো, অর্থাৎ পিওএইচ মানে হচ্ছে 14 মাইনাস পিএইচ এবং পিএইচ মানে হচ্ছে 14 মাইনাস পিওএইচ। এই দুইটা সূত্র থেকে আমরা পিএইচ জানলে পিওএইচ বের করতে পারবো, আবার পিওএইচ জানলে পিএইচ বের করতে পারবো। এটা হচ্ছে একেবারেই বেসিক কিছু আইডিয়া, আমরা বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না মোটেই। আমরা কিভাবে 3 মার্ক অর্থাৎ একটা সাধারণ দ্রবণ অর্থাৎ নিরপেক্ষ দ্রবণ, অম্লীয় দ্রবণ বা ক্ষারীয় দ্রবণ, এই দ্রবণগুলোর পিএইচ নির্ণয় করতে বললে আমরা যেন বের করতে পারি সেটা মাথায় রেখে ভিডিওটা করা হচ্ছে। খেয়াল করো, আমরা দ্রবণটা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে অম্লীয় দ্রবণ, একটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। আমরা পিএইচ নির্ণয় যে করব সেটা দুই সেগমেন্টে আলোচনা করব, অম্লীয় দ্রবণ আর ক্ষারীয় দ্রবণের পিএইচ। অম্লীয় দ্রবণের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, যে দ্রবণটা সবল অম্ল নাকি দ্রবণটা দুর্বল অম্ল। ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রেও আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, যে সেটা হচ্ছে সবল ক্ষারীয় দ্রবণ মানে সবল ক্ষারের দ্রবণ নাকি দুর্বল ক্ষারের দ্রবণ। তার মানে টোটাল 4টা সেগমেন্টে আমাকে পিএইচ নির্ণয় শিখতে হবে। তো আমি প্রথমে সবল অম্ল এবং সবল ক্ষার এগুলোর পিএইচ কিভাবে বের করে সেটা দেখাই। আগে বলি সবল অম্ল হোক বা ক্ষার হোক, সবল অম্ল বা ক্ষার এদেরকে আমরা চিনব কিভাবে? আমি যে বলতেছি যে অম্ল বা ক্ষার সবলও হইতে পারে, এরা দুর্বলও হইতে পারে, আমি পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে কিভাবে চিনবো যে এটা হচ্ছে সবল অ্যাসিড বা এটা হচ্ছে সবল ক্ষার নাকি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার? একেবারেই সাধারণ শর্টকাট নিয়ম হচ্ছে সবল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে দ্রবণে কোনো বিয়োজন ধ্রুবক কে এ কে বি এগুলো দেয়া থাকবে না। এগুলো দেয়া থাকবে না বলতে এগুলোর প্রয়োজন নাই। সবল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন ধ্রুবক কে এ কে বি এগুলো প্রয়োজন হয় না। এবং আরেকটা জিনিস আমি দেখব যে দ্রবণটা অজৈব কিনা, অ্যাসিডটা বা ক্ষারকটা অজৈব কিনা। অজৈব মানে সাধারণত বোঝায় যেখানে কার্বন নেই। যেমন সবল অম্ল বলতে আমরা বুঝবো HCl, H2SO4, HNO3, H3PO4,
ইত্যাদি ইত্যাদি। দেখো তো এগুলোতে কোনো কার্বন আছে? কখনোই না, এগুলোতে কার্বন নাই এবং এগুলোর কোনো বিয়োজন ধ্রুবকও দেয়া থাকবে না, তাহলে বুঝবো যে এরা হচ্ছে অ্যাসিড। আর সবল ক্ষার কিভাবে চিনবো? ক্ষারের ক্ষেত্রে আমরা দেখবো যে সেখানে NaOH, KOH, MgOH2, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলোকে দেখলে আমরা বুঝবো এগুলো হচ্ছে সবল ক্ষার। তারপরে সবল অম্ল চেনার উপায় হচ্ছে, সেখানে সবল চেনারই উপায় হচ্ছে সেগুলোতে কোনো Ka, Kb দেয়া থাকবে না, দেখো। এবং আরেকটা হচ্ছে সেগুলো অজৈব, অর্থাৎ সেখানে কোনো কার্বন থাকবে না, দেখো এই যৌগগুলোতে কোনো কার্বন না, এটা হচ্ছে সাধারণ হিসাব। এখন সবল অম্ল সবল ক্ষার তো আমরা চিনলাম, এখন এই সবল অম্লগুলোর এবং সবল ক্ষারগুলোর পিএইচ কিভাবে বের করে আমরা সেটা এখন দেখব। আমরা সরাসরি একটা কোশ্চেনে চলে যাই, একটা এক্সাম্পলে চলে যাই। ধরো তোমাকে বলা হলো 0.01 m, মানে হচ্ছে 0.01 মোল পার লিটার ঘনমাত্রার HCl একটা দ্রবণ আছে, সেইটার পিএইচ কত। তো তুমি এটা যখন পরীক্ষার হলে লিখবা, আগে HCl টা কিভাবে বিয়োজিত হয় সেটা দেখাবা, H+ এবং Cl-। কেমনে বুঝলাম? প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবল অম্ল বা সবল ক্ষারের বেলায় একমুখী চিহ্ন দিতে হবে, কারণ সবল অম্ল বা ক্ষারগুলো প্রায় 100% বিয়োজিত হয়ে যায়, এই জন্য এখানে কোনো সাম্যাবস্থা বা বহুমুখী অবস্থা থাকে না, এই জন্য একমুখী চিহ্ন দিতে হয়। এবং হাইড্রোজেন ছিল কয়টা? হাইড্রোজেন একটা। ক্লোরিন ছিল কয়টা? ক্লোরিনও একটা, যে ক্লোরিন লিখলাম। হাইড্রোজেনের চার্জ হচ্ছে প্লাস, ক্লোরিনের চার্জ হচ্ছে মাইনাস। আশা করি এটা সহজেই বোঝা যায়। এখন দেখো HCl এর একটা অণু থেকে H+ হয়েছে একটা, তার মানে 0.01 মোল, এই পরিমাণ মোল HCl থেকে ঠিক এই পরিমাণ মোলই পাওয়া যাবে H+, 1 লিটারে। তার মানে 1 লিটারে এত মোল H+ আছে, মানে এটাই হচ্ছে H+ এর ঘনমাত্রা। তখন তুমি কি বলবা? pH -log H+, তার মানে -log 0.01। এটা ক্যালকুলেটর চাপলে তুমি রেজাল্ট পাবা হচ্ছে 2। তার মানে আমি HCl এত ঘনমাত্রা HCl এর pH বের করলাম। এখানে কিন্তু খেয়াল করো, HCl দেখে আমরা বুঝছি কার্বন যেহেতু নাই, তার মানে এটা একটা সবল অ্যাসিড এবং এখানে কোনো বিয়োজন ধ্রুবক Ka, Kb ও দেওয়া নাই। এক্সাম্পল 2, তোমাকে বললো 0.05 H2SO4 এর pH নির্ণয় করো। এইটা প্রথমে আমি কি বিক্রিয়াটা দেখাবো, অর্থাৎ কিভাবে বিয়োজিত হয় সেটা দেখাবো। এই যে দেখো H2SO4 কিভাবে বিয়োজিত হয় এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে দুইটা, এই যে লিখলাম 2H। খেয়াল করো SO4 পুরোটা মিলে কিন্তু একটা আয়ন, যাকে আমরা সালফেট আয়ন বলি, তাহলে একটা সালফেট আয়ন SO4 উৎপন্ন হলো। হাইড্রোজেনের চার্জ অলওয়েজ প্লাস এবং সালফেটের চার্জ হচ্ছে মাইনাস, এবং এই যে 2 এটা যাবে সালফেটের চার্জ হিসেবে, এবং এটা যে একটা আছে সেই এক, এটা আসবে হাইড্রোজেনের চার্জ হিসেবে, যেটা অলরেডি আছে। তাহলে আমরা কি বলতে পারি? 0.05 এত মোল সালফিউরিক অ্যাসিড থেকে 0.05 গুণন 2, কারণ কি একটা সালফিউরিক অ্যাসিড থেকে একটা সালফিউরিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন উৎপন্ন হয়, তার মানে এত মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 গুণন এত মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তার মানে এই যে মানটা আমি পেলাম, এটাই হচ্ছে H+ এর ঘনমাত্রা। তাহলে আমি যদি pH বের করতে চাই, -log H+ এর মান কত? 0.05 গুণন 2, এটা ক্যালকুলেটর চাপলে আসবে হচ্ছে 1। তাহলে আমি সালফিউরিক অ্যাসিডের pH বের করলাম 1। এবার খেয়াল করো এক্সাম্পল 3, তোমাকে বলা হলো 0.01 মোল H3PO4 এর pH কত। খেয়াল করো প্রথমে H3PO4 কিভাবে বিয়োজিত হয় আমি সেটা দেখাবো। হাইড্রোজেন আছে কয়টা? 3টা হাইড্রোজেন, এবং PO4, খেয়াল করো PO4 সম্পূর্ণটাকে আমরা একটা আয়ন বলতেছি এবং এটার নাম হচ্ছে ফসফেট আয়ন। তাহলে একটা ফসফেট আয়ন উৎপন্ন হলো। হাইড্রোজেন তো অলওয়েজ প্লাস চার্জ, এটা প্লাস চার্জ হলে এটা অবশ্যই মাইনাস চার্জ। এই যে 3টা হাইড্রোজেন, এই 3 যাবে এর চার্জ হিসেবে, এই যে 3 চার্জ হিসেবে গেল, এর 1 মানে একটা আছে, এই 1 গেল হাইড্রোজেনের চার্জ হিসেবে, এই যে আছে। তাহলে এইভাবে এটা বিয়োজিত হলো।
তাহলে খেয়াল করো যে একটা H3PO4 মানে একটা ফসফরিক অ্যাসিড থেকে 3টা হাইড্রোজেন পাওয়া গেছে, তার মানে 0.01 মোল এত মোল ফসফরিক অ্যাসিড থেকে 3 গুণন 0.01 এত মোল হাইড্রোজেন পাওয়া যাবে। তার মানে এই যে মানটা আমি পেলাম এটাই হচ্ছে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমি যদি পিএইচ বের করি তাহলে মাইনাস লগ এইচ প্লাস এর মান কত 3 গুণন 0.01, তাহলে এইটা ক্যালকুলেটর চাপলে কত আসে 1.53। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। তাহলে খেয়াল করো এই তিনটা এক্সাম্পল থেকে আমরা একটা শর্টকাট সামারি বের করতে পারি। আমরা তো প্রথমে সবল অ্যাসিড, এটা তো অলরেডি চিনলামই কেন এটা সবল অ্যাসিড। খেয়াল করো হাইড্রোজেন হাইড্রোজেন এখানে একটা ছিল, এই যে ঘনমাত্রা দেওয়া আছে তার সাথে 1 গুণ হয়েছে, অর্থাৎ যা ছিল তাই এখানে আছে, মানে H+ এর ঘনমাত্রা হিসেবে। এখানে হাইড্রোজেন কয়টা ছিল? হাইড্রোজেন ছিল 2টা। এই 2 এসে এর ঘনমাত্রার সাথে গুণ হয়ে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হয়েছে। এরপর দেখো এখানে হাইড্রোজেন কয়টা ছিল? 3টা হাইড্রোজেন ছিল, তার মানে 3 এসে এর সঙ্গে গুণ হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হওয়ার জন্য। তার মানে 3 এসে এই ঘনমাত্রার সাথে গুণ হলো, এটাই হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এর সামনে মাইনাস লগারিদম করে আমি পিএইচ বের করলাম। তাহলে আমরা শর্টকাট বলতে পারি যে একটা সবল অ্যাসিডে জয়টা হাইড্রোজেন থাকবে, শর্টকাটটা খেয়াল করো, জয়টা হাইড্রোজেন থাকবে, ওইটা এসে ওই ঘনমাত্রার সাথে গুণ হবে, তাহলেই পাওয়া যাবে H+ এর ঘনমাত্রা, তার সামনে মাইনাস লগারিদম নিলে আমি পিএইচ পেয়ে যাব। এটা কিন্তু শর্টকাট, এটা সবসময় অ্যাপ্লিকেবল না, তবে ম্যাক্সিমাম টাইম এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল হয়। আশা করি যে কোনো সবল অ্যাসিড তোমাকে দিক না কেন কিভাবে বিয়োজিত হয় সেটা দেখাতে পারবে, এবং কিভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হলো সেটাও দেখাতে পারবে, এবং তার সামনে মাইনাস লগারিদম নিয়ে পিএইচ বের করতে পারবে। এবার আসো সবল ক্ষারের পিএইচ নির্ণয়। খেয়াল করো সবল ক্ষারের পিএইচ নির্ণয়, আমি তো আগেই বলছি সবল ক্ষার কোনগুলো, সেখানে কোনো বিয়োজন ধ্রুবক কেবি দেয়া থাকবে না, এবং সেখানে ম্যাক্সিমাম টাইম OH থাকবে। যেমন एग्जांपल 1 যদি আমি নেই, আমাকে বলা হলো 0.02 m NaOH এর pH কত। খেয়াল করো pH বের করতে বলেছে, আমি আগের মতন প্রথমে NaOH কিভাবে বিয়োজিত হয় সেটা দেখাবো। যেহেতু এটা সবল ক্ষার একমুখী চিহ্ন দিয়ে দেখাবো। একটা সোডিয়াম, এই যে একটা সোডিয়াম লিখলাম, OH কিন্তু একটা আয়ন, এটাকে আমরা হাইড্রোক্সিল আয়ন বলি। তাহলে এটা হচ্ছে একটা OH আয়ন। সোডিয়াম অলওয়েজ প্লাস চার্জ, এটা প্লাস চার্জ হওয়া মানে এটা হচ্ছে মাইনাস চার্জ। এর এক গেল এর চার্জ হিসেবে, এর এক গেল এর চার্জ হিসেবে, তার মানে এভাবেই তারা বিয়োজিত হয়। এখন একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা OH মাইনাস আয়ন, তার মানে 0.02 মোল এত মোল NaOH থেকে ঠিক 0.02 মোল OH পাওয়া যাবে। তাহলে আমি কি বের করলাম? OH আয়নের ঘনমাত্রা বের করলাম। তাহলে আমি pH কিন্তু বের করতে পারছি না, কারণ pH মানে H+ এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। তাহলে আমি pH বের করতে পারছি না, কিন্তু pOH তো বের করতে পারবো। pOH মানে কি? মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ OH এর ঘনমাত্রা কত এখানে? 0.02 m। এটা ক্যালকুলেটর চাপলে কত আসে সেটা আমরা একটু দেখি। 1.7 এটা হলো pOH এর মান। খেয়াল করো আমরা কিন্তু pH বের করি নাই, কিন্তু আমরা তো একটা সূত্র জানি যে pH মানে হচ্ছে 14 মাইনাস pOH। তার মানে 14 থেকে 1.7 বাদ দিলে কত হয়? 12.3। এটাই হচ্ছে আমার আনসার। আমি আরেকটা एग्जांपल দেই, एग्जांपल 2। এবার আমি বললাম 0.3 m MgOH2 এইটার pH কত। আমাকে যতই pH বের করতে বলুক না কেন, যেহেতু OH আছে এখানে, আমাকে আগে pOH বের করতে হবে। তাহলে আমি আগে দেখাবো MgOH2 এটা কিভাবে বিয়োজিত হয়। একমুখী চিহ্নে বিয়োজিত হবে। ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা, এই যে লিখলাম ম্যাগনেসিয়াম একটা। OH কয়টা আছে? দুইটা, এই যে লিখলাম দুইটা। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন যৌগ লিখি তখন কে কয়টা আছে, কোন আয়নটা কয়টা আছে সেটা কিন্তু নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখি, এইভাবে নিচে নিচে লিখি। কিন্তু যখন আয়নে বিশ্লিষ্ট হয়, জয়টা করে অণু এখানে বা জয়টা করে অণু বা আয়ন এখানে থাকে, ওই সংখ্যাটা কিন্তু সামনে চলে আসে। যৌগের সময় থাকে নিচে, আয়নের সময় থাকে সামনে। এটা খুবই কেয়ারফুল।
তাহলে একটা ম্যাগনেসিয়াম দুইটা OH উৎপন্ন হলো। ম্যাগনেসিয়াম তো অলওয়েজ প্লাস চার্জ এবং OH তাহলে মাইনাস চার্জ। তাহলে এবার কি হবে, অদল বদল হবে, এই দুই আসবে এর চার্জ হিসেবে এবং এর এক যাবে এর চার্জ হিসেবে, যেটা অটোমেটিক আছে। তাহলে আমি আয়নে বিশ্লিষ্ট করে ফেলতে পারলাম। এখন দেখো, একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে দুইটা OH পাওয়া যায়, তাহলে 0.3 এত মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে 2 গুণন 0.3 মোল OH পাওয়া যাবে। তার মানে এখানে যত তার ডাবল হবে, এটা একটা থেকে দুইটা, তার মানে এখানে যা আছে তার ডাবল। এই যে মানটা আমি পেলাম, এই মানটা আসলে কি পেলাম, এটা হচ্ছে OH আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা যেহেতু OH আয়নের ঘনমাত্রা পেলাম, তাহলে আমরা কিন্তু pH বের করতে পারবো না, আমরা আগে POH বের করে নেব, মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ 2 গুণন 0.3, তাহলে ক্যালকুলেটর চাপলে এই মানটা আসবে 0.23। এটা কি বের করলাম, এটা হচ্ছে POH বের করলাম। তাহলে pH পেতে হলে 14 থেকে ওই মানটা বাদ দিতে হবে, তাহলে পাওয়া যাবে হচ্ছে 13.77 অলমোস্ট। এটা হচ্ছে আমার আনসার। তাহলে দুইটা এক্সাম্পলের সাহায্যে আমরা ক্ষারীয় দ্রবণের, সবল ক্ষারীয় দ্রবণের pH বের করলাম। এখানে একটা জিনিস কমন আগের মতো, যে এখানে OH একটা ছিল, এই জন্য যা ঘনমাত্রা আছে তার সঙ্গে 1 গুণ হয়ে ওই মানটাই আমরা এখানে পেয়েছি। কিন্তু এখানে OH দুইটা আছে জন্য যা ঘনমাত্রা আছে তাকে ডাবল করে আমরা OH এর ঘনমাত্রা পেয়েছি। তাহলে POH পেলাম এভাবে, 14 থেকে বাদ দিয়ে আমরা pH বের করতে পারলাম। আশা করি সবল অ্যাসিড এবং সবল ক্ষারের pH বের করতে বললে অ্যাসিডের বলুক ক্ষারের বলুক আমরা বের করতে পারবো। এবার আমরা চলে যাব দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের pH নির্ণয়। তো আগের মতন বলি, দুর্বল অ্যাসিড বা ক্ষার আমরা কিভাবে চিনব। 1 নাম্বার চিনব, সেটার বিয়োজন ধ্রুবক Ka বা Kb দেয়া থাকবে। Ka আর Kb কি জিনিস সেটা একটু বলছি। Ka হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর Kb হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক। 2 নাম্বার কথা হচ্ছে, এখানে জৈব অ্যাসিড বা জৈব ক্ষার থাকবে। জৈব অ্যাসিড বা ক্ষার কারা, যেখানে কার্বন থাকে। কার্বন থাকলে তাদেরকে আমরা জৈব অ্যাসিড বা জৈব ক্ষার বলি এবং তারাই হচ্ছে দুর্বল। যেমন অ্যাসিডের ক্ষেত্রে উদাহরণ দেওয়া যায় HCOOH, CH3COOH, প্রথমটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। কার্বন যুক্ত যেগুলো অ্যাসিড থাকবে তারা। এবং দুর্বল ক্ষার হিসেবে আমরা কাদের কথা মেনশন করতে পারি, NH4OH ইত্যাদি। তাহলে প্রথমে চলে যাই দুর্বল অ্যাসিডের pH কিভাবে বের করে, সেইটা আলোচনা করার আগে আমাকে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র একটু আলোচনা করতে হবে। মনে করো CH3COOH, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এখানে উভমুখী চিহ্ন ব্যবহার করতে হবে। আমি আগে আয়ন বিশ্লিষ্ট করে নেই, তারপরে বলি কেন এখানে উভমুখী চিহ্ন ব্যবহার করতে হবে। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার এটা খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়, খুবই অল্প মাত্রায়, মানে 1% বা তারও কম, খুবই কম পার্সেন্টেজ এটা বিয়োজিত হয়। অল্প একটু বিয়োজিত হওয়ার পর এই আয়নগুলো অবিয়োজিত অ্যাসিড বা ক্ষারকের সাথে উভমুখী অবস্থায়, মানে সাম্য অবস্থায় থাকে। এই জন্য এখানে আমরা একটা উভমুখী চিহ্ন দিই। এখন চিন্তা করো, ধরলাম যে এই অ্যাসিডটার প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে C, অর্থাৎ এই C কে আমরা বলতেছি তার ঘনমাত্রা, মানে 1 লিটারে C মোল আছে। তাহলে প্রাথমিক অবস্থায় এটা যদি C মোল থাকে, প্রাথমিক অবস্থায় তো কোনো আয়ন থাকার কথাই না, তাহলে C থেকে কিছুক্ষণ পরে আলফা C পরিমাণ চলে যাবে। এই আলফা C পরিমাণ চলে যাওয়ার পর এখানে আলফা C তৈরি করবে। কেন আলফা C সেটা আমি বলছি, আগে বলে নেই যে C থেকে আলফা C চলে গেছে, চলে যাওয়ার পর অ্যাসিডটার এতটুকু অবশিষ্ট আছে, যেটুকু আলফা C চলে গেল, যেটুকু অ্যাসিড চলে গেল সেটাই গিয়ে এদেরকে বিয়োজিত করে আলফা C পরিমাণ তৈরি করলো। একটা অ্যাসিডিক অ্যাসিড যদি একটা অ্যাসিটেট আয়ন একটা H+ আয়ন তৈরি করে, তাহলে আলফা C পরিমাণ অ্যাসিডিক অ্যাসিড আলফা C পরিমাণ অ্যাসিটেট আয়ন আলফা C পরিমাণ H+ তৈরি করে। এখন কথা হচ্ছে আলফা C জিনিসটা কি। এখানে আলফাকে আমরা বলতেছি শতকরা বিয়োজন বা বিয়োজন মাত্রা। শতকরা বিয়োজন বা বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা শতকরা বিয়োজন একই। বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করলে সেটা শতকরা বিয়োজন হয়ে যায়। এই কথাটার মানে কি,
যে 1 মোল থেকে কোনো একটা অ্যাসিড বা ক্ষারকে যতটুকু বিয়োজিত হয়ে যায় তাকে বলা হয় ওই অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা। 1 মোল থেকে যদি বিয়োজিত হয়ে যায় আলফা মোল, তাহলে সি মোল থেকে কতটুকু যাবে? আলফা সি মোল যাবে। তাহলে এই আলফা সি মোল চলে গেল, আলফা সি মোল চলে গেল, আলফা সি মোল গিয়ে আলফা সি তৈরি করবো, এই জন্য আমরা আলফা সি নিয়ে আসলাম। তাহলে খেয়াল করো H প্লাস এর ঘনমাত্রা কতটুকু আসলো? আলফা সি পরিমাণ। তাহলে আমি যদি দুর্বল অ্যাসিডের pH বের করতে চাই, তাহলে আমাকে মাইনাস লগারিদম H প্লাস লিখতে হবে। মাইনাস লগারিদম H প্লাস মানে কি? মাইনাস লগ আলফা সি। এখন প্রশ্ন হতে পারে, সি মানে তো ঘনমাত্রা, অ্যাসিডের বা ক্ষারকের ঘনমাত্রা তো প্রশ্নেই দেওয়া থাকে, তাহলে আলফা কি করে পাবো? আলফা পেতে হলে আমাদের আরেকটা সূত্র অবলম্বন করতে হবে, যেটা কিনা Ka আলফা স্কয়ার সি। এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আমরা তো আগেই বলেছিলাম যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক প্রশ্নে দেয়া থাকে। সেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আলফা স্কয়ার সি। আমরা আলফা পাবো Ka/C। এইভাবে আমরা আলফাটা বের করে নেব, তার সঙ্গে সি কে গুণ করলে আমরা H প্লাস পাবো। এই সূত্রটা মূলত অসওয়ার্ডের লঘুকরণ সূত্র থেকে নেয়া। আমরা অসওয়ার্ডের লঘুকরণ সূত্রে যাচ্ছি না আর। আমাদের আলফা সি মানে H প্লাসের ঘনমাত্রা কিভাবে আসলো সেটাই আমাদের দেখানোর কথা। তাহলে এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে। যদি ক্ষারক হইতো তখন ব্যাপারটা কেমন হতো? যদি আমরা NH4OH এর কথা বলি, এইটা বিয়োজিত হয়ে NH4 প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন তৈরি করে। একই কথা এখানেও সি মোল ক্ষারক ছিল, এটা 0, এটা 0। তাহলে সি থেকে আলফা সি চলে যাবে, এই আলফা সি এদেরকে তৈরি করবে। তাহলে আমি OH এর ঘনমাত্রা POH এটা বের করতে পারি। OH এর ঘনমাত্রা থেকে মাইনাস লগ OH মাইনাস, তাহলে মাইনাস লগ আলফা সি। সি তো প্রশ্নেই দেয়া থাকবে, আলফা কেমনে পাবো? আলফা ওই যে অসওয়ার্ডের লঘুকরণ সূত্রে Kb/C থেকে আমি আলফা পাবো। এখানে অ্যাসিড থাকলে Ka দেয়া থাকবে, ক্ষারক থাকলে Kb দেয়া থাকবে। আরো সহজ করে বললে, প্রশ্নে যদি Ka দেওয়া থাকে তাহলে বুঝবো সেটা অ্যাসিড, কার্বন থাকলেও বুঝবো অ্যাসিড, না থাকলেও বুঝবো অ্যাসিড। আর যদি প্রশ্নে Kb দেয়া থাকে তাহলে বুঝবো অবশ্যই সেটা কি? দুর্বল ক্ষারক। তাহলে আমাদের কনসার্ন হচ্ছে আলফা সি বের করা। এই যে আলফা সি, এইটা বের করাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। কারণ ঘনমাত্রাগুলো পেলে আমরা pH বা POH বের করতে পারি, POH বের করলে আমরা pH ও বের করতে পারি। তাহলে আমাদের টার্গেটটা কি? আলফা সি বের করা। অ্যাসিড বা ক্ষারক এর ক্ষেত্রে অবশ্যই সেটা কি হওয়া লাগবে? দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারক হতে হবে। এখন একটা এক্সাম্পলে আসা যাক। এক্সাম্পল নাম্বার 1, তোমাকে বললো 0.01 m CH3COOH এর pH কত? এইটা বের করো। যেখানে Ka দেওয়া আছে 1.8 গুণন 10⁻⁻5, এই মানটা প্রশ্নে দেওয়া থাকবে। দেওয়া না থাকলেও ম্যাথ করা যায়, সেটাও আমি একটু দেখাবো। আগে এই ম্যাথটা সলভ করা যায়। আমরা জানি যে CH3COOH কিভাবে বিয়োজিত হয় সেটা অবশ্যই দেখাবো। যদি রিটেন ম্যাথ হয় তাহলে দেখাবো, রিটেন না হলে দেখানোর দরকার নেই। তাহলে কিভাবে বিয়োজিত হয়? CH3COO মাইনাস H প্লাস, এগুলো মুখস্থ বসাবো। সি এটা হচ্ছে 0, এটা 0, সি থেকে আলফা সি যাবে, এখানে আলফা সি, এখানে আলফা সি। মানে এটা তো আমরা জানি H প্লাস এর ঘনমাত্রা আলফা সি, তারপর আমরা একটু ফর্মালিটি দেখালাম। তাহলে আমি সি এর মান তো আমার জানা আছেই, তাহলে আমি আলফা মান কি করে পাবো? আলফা √ Ka/C। তাহলে Ka মানে কত? 1.8 10⁻⁻5 ডিভাইডেড বাই C কত? 0.01। তাই ক্যালকুলেটর চাপলে কত হয় সেটা একটু বের করি। 0.042, এটা হচ্ছে আলফার মান। সি এর মান তো আমার জানা আছে 0.01। তাহলে আমরা কি জানতাম? যে pH মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা। H প্লাস এর ঘনমাত্রা কত? আলফা সি। এখানে লিখবো আলফা সি। আমি কিন্তু একেবারে রিটেন ম্যাথের জন্য করে দিচ্ছি। আলফার মান 0.042 গুণন 0.01। তাহলে এইটা ক্যালকুলেটর চাপলে কত আসে সেটা দেখা যাক। 3.38 অলমোস্ট, এটি হচ্ছে আমার আনসার। এটা আমি কি বের করলাম? pH বের করলাম। তাহলে রিটেন ম্যাথ যদি হয়, 3 মার্কের প্রশ্ন যদি হয়, তাহলে আমি এই প্রসেসেই ম্যাথটা সলভ করব। 3 মার্ক ডান।
এবার ক্ষারকের একটা এক্সাম্পল দেওয়া যাক। মনে করো তোমাকে বললো 0.01 m NH4OH এর pH কত, এইটা হচ্ছে প্রশ্ন। এখানে NH4OH এর কেবি অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। আমি মনে করলাম এটার কেবি হচ্ছে 1.5 গুণন 10 টু দি পাওয়ার -5, এটা হচ্ছে NH4OH এর কেবি। তাহলে আমি ম্যাথটা যদি সলভ করা শুরু করি, প্রথমেই আমি দেখাবো এটা কিভাবে বিয়োজিত হয়। এটা যেহেতু দুর্বল, আমরা অবশ্যই চিনে গেছি কেবি থাকাতে, দুর্বল উভমুখী চিহ্ন দিয়ে দেখলাম NH4+ এবং OH-। তাহলে আমরা তো মুখস্থ বসাবো C00, C থেকে আলফা সি যাবে, এই আলফা সি এদেরকে তৈরি করবে। তাহলে আমি OH এর ঘনমাত্রা পেলাম আলফা সি, এইটা আমি সাইডে বের করে নিব। এখানে আলফা মানে কি, √kb / c, তার মানে √kb কত, এখানে 1.5 গুণন 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই c এর মান হচ্ছে 0.01। তাহলে ক্যালকুলেটর চাপলে আসে 0.038, এটা হচ্ছে আলফার মান। c এর মান তো আমার হাতে আছেই 0.01। তাহলে আমি এখন কি বের করব, আমি বের করব আসলে POH বের করব, কারণ আমার হাতে OH আয়নের ঘনমাত্রা দেয়া আছে। তাহলে -log OH- অর্থাৎ -log OH এর ঘনমাত্রা কত, আলফা সি। আলফা মানে হচ্ছে 0.038 আর সি মানে হচ্ছে 0.01। ক্যালকুলেটর চাপলে এই মানটা কত আসে, 3.42। এইটা হচ্ছে POH এর মান। তাহলে আমি যদি pH পেতে চাই, তাহলে অবশ্যই 14 থেকে এই মানটাকে বাদ দিতে হবে। এই মানটা বাদ দিলে আমি কত পাবো, 10.58। এটি হচ্ছে আমার আনসার। তাহলে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের pH বের করতে গেলে আমাকে অবশ্যই আলফা সি বের করতে হবে। যদি এমসিকিউ হয়, আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা আলফা সি খুঁজে বের করব। আলফা সি বের করে মাইনাস লগারিদম করলে, অ্যাসিডের বেলায় মাইনাস লগারিদম করলেই pH বের হয়ে যাবে, আর ক্ষারকের বেলায় মাইনাস লগারিদম করলে POH বের হবে। 14 থেকে বাদ দিলে আমরা pH পাবো। দ্যাটস অল ফর নাও।